আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অর্থনীতি ক্লাসে। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মূলধন থেকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মূলধন গঠন কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে চলুন জেনে আসা যাক। প্রথমে আমরা দেখে নিই মূলধন বা ক্যাপিটাল বলতে কি বোঝায়। প্রাকৃতিক সম্পদের উপর শ্রম ও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে যেসব দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় এবং পুনরায় যেগুলো অতিরিক্ত আয় সৃষ্টির কাজে ব্যবহার করা হয় তাকে মূলধন বলে। কাজেই মূলধনকে অবশ্যই প্রাকৃতিক সম্পদ হওয়া চলবে না, বরং এর উপর আমাদের শ্রম ও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে কোনো দ্রব্য উৎপাদন করতে হবে এবং ওই উৎপাদিত দ্রব্যটির যে অংশ আমরা ভোগ না করে সঞ্চয় করি এবং পরবর্তীতে বিনিয়োগ করি, পরবর্তীতে কোনো একটা উৎপাদন কাজে নিয়োগ করি, সেটাই হচ্ছে আমাদের মূলধন। তাহলে মূলধন গঠন মূলত সঞ্চয়ের উপর নির্ভর করে, অর্থাৎ উৎপাদিত দ্রব্যের যে অংশটা আমরা ভোগ না করে সঞ্চয় করি সেটারই একটা অংশ কিন্তু আমরা পরবর্তীতে মূলধন হিসেবে অন্য কোনো উৎপাদন কাজে নিয়োগ করে থাকি। সঞ্চয়ের যে অংশ উৎপাদন কাজে লাগানো হয় তাকেই মূলধন বলা হয়। সঞ্চয় আবার তিনটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন সঞ্চয়ের সামর্থ্য, সঞ্চয়ের ইচ্ছা ও বিনিয়োগের সুযোগ সুবিধা। তো এই তিনটি বিষয়ের উপরই আসলে মূলধন গঠনও নির্ভর করে, কারণ সঞ্চয় না করলে মূলধন কোনোভাবেই গঠিত হওয়া সম্ভব নয়। তাহলে আমরা এই তিনটি বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে আসি। তো প্রথমেই আসে সঞ্চয়ের সামর্থ্য। সঞ্চয়ের সামর্থ্যের উপর সঞ্চয়, বিনিয়োগ ও মূলধন নির্ভরশীল। সঞ্চয়ের সামর্থ্য আবার আয় ও ব্যয়ের উপর নির্ভর করে, অর্থাৎ আয় ও ব্যয়ের ব্যবধানের উপর নির্ভর করে। আয় ও ব্যয় সমান হলে সঞ্চয় হবে শূন্য। ব্যয় থেকে আয় বেশি হলে সঞ্চয়ের সামর্থ্য তথা সঞ্চয় হবে শূন্যর চেয়ে বেশি এবং এর একটা অংশ মূলধনে পরিণত হবে। আবার আয় থেকে ব্যয় বেশি হলে সঞ্চয়ের সামর্থ্য তথা সঞ্চয় ঋণাত্মক হবে, অর্থাৎ এটা শূন্যের চেয়ে কম হবে, তখন মূলধন গঠিত হবে না। তো এটা আমরা বুঝতে পারছি যে সঞ্চয়টা আসলে আমাদের আয় ও ব্যয়ের ব্যবধান। এটার একটা সুন্দর সূত্র আছে, এটা হচ্ছে সঞ্চয় বা সেভিং ইজ ইকুয়াল ইনকাম বা আয়, এটা থেকে বিয়োগ করা হয় আমাদের ভোগ ব্যয়কে বা কস্টকে, কনজাম্পশন কস্টকে। তো আমরা দেখি যদি আমাদের আয়টা, ইনকামটা ব্যয়ের চেয়ে বেশি হয় তাহলে কিন্তু আমাদের সঞ্চয় হবে, অর্থাৎ সঞ্চয়ের পরিমাণ ধনাত্মক হবে। যদি আমাদের আয়টা ব্যয়ের চেয়ে কম হয় তাহলে কিন্তু আমাদের সঞ্চয় হবেই না, বরং আরো ঋণাত্মক হবে। আর যদি আমাদের আয় ও ব্যয় সমান হয় তাহলে কোনোই সঞ্চয় হবে না। কাজেই আমাদের আয় আর ব্যয়ের ব্যবধানের উপর কিন্তু সঞ্চয় নির্ভর করে। কাজেই এই যে সঞ্চয়ের সামর্থ্যটা, সেটা আমাদের আয় এবং আমরা ভোগের ক্ষেত্রে যে অংশটুকু ব্যয় করি তার ব্যবধানের উপর নির্ভর করে এবং এই সঞ্চয়ের সামর্থ্যের উপরই আসলে মূলধন গঠনও নির্ভর করে। তো এবারে আমরা পরবর্তীটাতে আসি, সেটা হচ্ছে সঞ্চয়ের ইচ্ছা। সঞ্চয়ের ইচ্ছার উপরও মূলধন গঠন নির্ভর করে। আয় সন্তোষজনক না হলেও সঞ্চয়ের ইচ্ছা থাকলে কিছু কিছু সঞ্চয় করা যায়। এটি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। তো আমরা দেখি প্রথমত দূরদৃষ্টি সম্পন্ন মনোভাব। ব্যক্তি যদি দূরদৃষ্টি সম্পন্ন হয়, অর্থাৎ অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে, তবে বর্তমান আয় থেকে কিছু কিছু সঞ্চয় করবে। অনেক সময় দেখা যায় সঞ্চয়ের সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকে সঞ্চয় করতে পারে না। তো সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের সঞ্চয়ের ইচ্ছার একটা ঘাটতি দেখা যায়। ব্যক্তি যদি দূরদৃষ্টি সম্পন্ন হয় এবং সে যদি চিন্তা করে যে সে ভবিষ্যতের জন্য তার বর্তমান আয়ের একটা অংশ জমিয়ে রাখবে, তাহলেই কিন্তু তার সঞ্চয় গঠিত হয়, অর্থাৎ মূলধন গঠিত হয়। এরপর আসে মর্যাদা লাভের আকাঙ্ক্ষা। অনেক ব্যক্তি সমাজে সম্পদশালী, প্রভাব প্রতিপত্তি ও আধিপত্য বিস্তার করার জন্য আয়ের সম্পূর্ণ ভোগে ব্যয় না করে সঞ্চয় করে। অনেকে মনে করে যে এই তার আয়ের একটা অংশ যদি সঞ্চয় করে এবং পরবর্তীতে যদি তার অর্থবৃদ্ধি হয় তাহলে সে সমাজে অনেক মর্যাদা ও প্রতিপত্তি লাভ করবে, সেই জন্যই সে আসলে সঞ্চয়টা করে থাকে। এরপরে আসে অধিক সুদের হার। সমাজে সুদের হার যদি বেশি হয় তাহলে জনগণ বর্তমান ভোগ থেকে বিরত থেকে সঞ্চয়ে আগ্রহী হয়।
অর্থাৎ যদি সঞ্চয়ের সুদের হার বেশি হয় তাহলে মানুষ মনে করবে যে আমি বর্তমানে সেই টাকাটা ভোগে ব্যয় না করে যদি সঞ্চয় করি তাহলে আমার পরবর্তীতে লাভটা বেশি হবে। এরপরে আসে পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ। এই বোধ সম্পন্ন ব্যক্তি পরিবারের সদস্যদের ভবিষ্যৎ জীবন সচ্ছল ও নিরাপদ করতে বর্তমান আয় থেকে সঞ্চয় করে রাখে। তো এটাও আসলে সঞ্চয়ের ইচ্ছার একটা দিক। সঞ্চয়ের উপর ন্যূনতম কর। সরকারের কর নীতিতে যদি সঞ্চয়ের উপর কম ধার্য করার বিধান থাকে তাহলে সঞ্চয় ও মূলধন বৃদ্ধি পাবে। অর্থাৎ সঞ্চয়ের উপর যদি কর কম হয় তাহলে আমি সঞ্চয় করতে বেশি উৎসাহী হব, কারণ সেখান থেকে আমি ব্যয়যোগ্য পরিমাণটা বেশি হাতে রাখতে পারবো এবং সরকারকে আমার দেয় পরিমাণটা কম থাকবে। কাজে সঞ্চয়ের উপর ন্যূনতম কর থাকলে সঞ্চয় এবং মূলধন গঠনে সেটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এরপরে আসে নিরাপত্তা। সমাজে শান্তি শৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা ও সঞ্চিত সম্পদের নিরাপত্তার নিশ্চয়তা থাকলে মানুষ সঞ্চয়ে আগ্রহী হয়। অর্থাৎ আমি যদি জানি যে আমার সঞ্চিত অর্থটা নিরাপদ আছে, একটা সিকিউরিটি আছে আমার, তাহলে কিন্তু আমি সঞ্চয় করতে বেশি আগ্রহ বোধ করব। আর যদি না থাকে তাহলে আমি চিন্তা করব যে এই সঞ্চিত অর্থের আসলে আমার কোনো নিরাপত্তা নেই, অর্থাৎ এটা আমার এখন আছে কালকে নাও থাকতে পারে, তখন আমি চিন্তা করব যে না, আমি অর্থটা বরং ভোগে ব্যয় করি, তাহলে আমার কিছু তো লাভ হবে। এরপরে আসে কৃচ্ছ্রতা সাধন। সমাজে অনেক ব্যক্তি আছে যারা খরচের বেলায় কার্পণ্য করে, তারা দৈনন্দিন খরচ থেকে অর্থ বাঁচিয়ে সঞ্চয় করে। অর্থাৎ যদি কেউ কিপটেমি করে তাহলে কিন্তু সঞ্চয়টা বেশি হয়। এরপরে আসে ধন লিপ্সা। ধন সম্পদ বৃদ্ধি ও তার মাধ্যমে সমাজে মর্যাদার আসন তৈরি করার জন্য অনেক ব্যক্তি সঞ্চয়ের উপর গুরুত্ব দেয়। এটা আমরা একটু আগে আলোচনা করেছি। ধন সম্পদের প্রতি কারো যদি অনেক বেশি লোভ থাকে তাহলেও কিন্তু সে সঞ্চয় করতে বেশি আগ্রহী হবে, সেটা ভোগে ব্যয় করার চেয়ে। এরপরে আসে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত সম্পদ আহরণকে উৎসাহিত করা হয়, তাই ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সঞ্চয় ও মূলধন বৃদ্ধি পায়। কারণ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় আমার নিজের সম্পদের মালিকানা, ব্যক্তিগত উদ্যোগ, এই সবকিছুই কিন্তু খুবই সাপোর্ট করা হয়। সেই জন্য ব্যক্তি বর্তমানে ভোগে ব্যয় না করে অর্থ সঞ্চয় করে রাখতে বেশি পছন্দ করে। বিনিয়োগ সুবিধা। যে সমাজে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে, বিনিয়োগ লাভজনক, সে সমাজে জনগণ সঞ্চয়ে উৎসাহিত হয়। অর্থাৎ যে সমাজে এই নিরাপত্তাটুকু আছে যে আমি বিনিয়োগ করলে হয়তো আমার খুব বেশি ক্ষতি হবে না, তখন সে চিন্তা করে যে না, এই অর্থটুকু আমি ব্যয় না করে বরং সঞ্চয় করে রাখি এবং ভবিষ্যতে সেটা মূলধন হিসেবে কোথাও বিনিয়োগ করতে পারি। শিক্ষা। শিক্ষিত সচেতন জনগণ ভবিষ্যৎ জীবন ও তাদের পরবর্তী প্রজন্মের কথা ভেবে বর্তমান আয় থেকে সঞ্চয় করে থাকে। অর্থাৎ আমি যদি শিক্ষিত হই, আমি যদি বুদ্ধিমান হই, তাহলে আমি অবশ্যই চিন্তা করব যে বর্তমানে সব অর্থ একেবারে ব্যয় করে শেষ করে না দিয়ে আমি কিছুটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখি। এরপর আসে বিনিয়োগের সুযোগ সুবিধা। মূলধন গঠন বিনিয়োগের সুযোগ সুবিধার উপর নির্ভর করে। দেশে বা সমাজে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ বিদ্যমান থাকলে একদিকে উদ্যোক্তাগণের লাভ হবে, লাভের একটা অংশ মূলধন গঠনে ব্যয় হবে। অপরদিকে বিনিয়োগের পরিবেশ অনুকূল হলে সাধারণ জনগণের মধ্যে থেকে অনেকে উৎসাহিত হয়ে ব্যবসা বাণিজ্যের জন্য উদ্যোগ গ্রহণ করবেন, এর জন্য তারা মূলধন গঠনের প্রচেষ্টা চালাবেন। অর্থাৎ দেশের যদি নীতি এরকম হয় যে সেখানে বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে এবং তার রিটার্নটা অনেক ভালো পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু অনেক মানুষ তাদের আয়ের একটা অংশ সঞ্চয় করে পরবর্তীতে মূলধনের জন্য বিনিয়োগ করতে উৎসাহী হবে এবং সেই বিনিয়োগ করে উৎপাদিত দ্রব্য থেকে যদি তাদের আয়টা ভালো হয়, তারা যদি ভালো মতো লাভ করতে পারে, তাহলে কিন্তু তারা পরবর্তীতে আবারও নতুন কোনো উৎপাদন ক্ষেত্রে কিংবা ওই উৎপাদন ক্ষেত্রেই আকার বৃদ্ধি করার জন্য মূলধন বিনিয়োগের জন্য সঞ্চয় করবে। তো এই ছিল আমাদের মূলধন গঠন কি কি বিষয়ের উপর নির্ভর করে তার উপর বিস্তারিত আলোচনা। আমরা যদি আরেকবার একটু রিভিউ করে আসি তাহলে বলতে পারি যে মূলধন হচ্ছে আমাদের অতীত শ্রম এবং সঞ্চয়ের ফসল। অর্থাৎ পূর্বে আমরা শ্রম নিয়োগ করে যা উৎপাদন করি তার একটা অংশ আমরা যখন পরবর্তীতে আবার উৎপাদন কাজে নিয়োগ করব, সেটাই হচ্ছে মূলধন। এই কারণে আমার পূর্বের আয় থেকে ব্যয়টা বাদ দিলে যেটা থাকে সেটাই সঞ্চয় এবং সঞ্চয়ের একটা অংশই আসলে মূলধন। তো মূলধন গঠন বা সঞ্চয় এটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, সঞ্চয়ের ইচ্ছা, সঞ্চয়ের সামর্থ্য এবং বিনিয়োগের সুযোগ সুবিধা। বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনারা এই বিষয়ে পরিষ্কার ধারণা লাভ করতে পেরেছেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।